আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৪৯। অবশেষে কেটে গেছে আরও ২টো মাস। দিগন্ত লাল রোদের রেখা, চিরন্তন ভাঁজহীন এক সকাল। এলড্রা রাজ্য শান্তি বিরাজমান, আর পৃথিবীর বুকে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। সেই অধ্যায়ের নাম এথেরিয়ান ফায়ারলক। জ্যাসপারের ছোট ভাই, যার চোখে ছিল স্বপ্ন, হাতে ছিল নকশা, আর মগজে ছিল চাকা ও গতির এক বিস্ফোরক সংজ্ঞা। আজ সেই স্বপ্ন বাস্তব। লন্ডন, উইন্ডোস্টোর স্ট্রিট, টাইটন মোটরস অ্যান্ড হেড অফিস। বিখ্যাত ব্যবসায়ী আর.এম. হাউকিং এর গাড়ির সাম্রাজ্য। আর সেইখানে প্রথমবার প্রদর্শিত হলো একটি গাড়ি, যা দেখতেই মনে হয় যেন ভবিষ্যৎ কোনো রাজপুত্র নিজের জন্য চাকা বানিয়ে এনেছে। সেটি একটি বিদ্যুৎ চালিত হাইপার। গাড়িটির নাম ইয়ন এম্বার, ডিজাইনার এথেরিয়ান। গা ঘেঁষে চলা প্লাটিনাম গ্রে বডি, ডায়মন্ড কাট ফ্রেমের মতো ধারালো এজ। গাড়ির সামনের অংশে আছে একটি ড্রাগন চোখের আদলে এলইডি হেডলাইট, আর পেছনের অংশে বায়ু কাটার মতো পাখনার ডিজাইন, যেটি একাধারে সৌন্দর্য ও প্রযুক্তি আর সাহসের প্রতীক হয়ে উঠেছে। এর দরজা খুলে যায় উপরের দিকে, যেন ডানা মেলে ধরেছে অদৃশ্য কোনো যন্ত্রচালিত পাখি। প্রথম ২০ সেকেন্ডে ০ থেকে ৩২০ কিলোমিটার গতি, একবার চার্জে ১৮০০ কিলোমিটার পথ, আর সম্পূর্ণ রয়্যাল ফিউশন ইঞ্জিন। এক অনন্য আবিষ্কার এথেরিয়ানের। গাড়িটি লঞ্চ হতেই বিশ্বের অটোমোবাইল জগতের সব বড় বড় মুখ ঘোষণা করল, দিস ইজ নট জাস্ট এ কার, দিস ইজ আর্ট, অ্যান্ড এথেরিয়ান ইজ দ্য ফিউচার। ক্যামেরার ফ্ল্যাশে আলোয় ভরে উঠল পুরো শোরুম। নিউ ইয়র্ক, দোহা, মিউনি, দুবাই, সাংহাই, সব দেশের সংবাদ মাধ্যমে চলছে তার এক ঝলক। এথেরিয়ানের বন্ধুর ভাই ও রিও হাউকিং, যিনি টাইটন মোটরসের উত্তরাধিকারী, বলেছেন, আমি বহু ডিজাইন দেখেছি, কিন্তু এথেরিয়ান, সে জন্মেছে যন্ত্র আর পরিকল্পনার মিলন স্থলে। এথেরিয়ানের জীবনে এমন মুহূর্ত খুব কমই এসেছে। সে কখনো রাজকীয় খ্যাতির পেছনে ছোটেনি। জ্যাসপারের মতো শক্তি বা স্বর্গীয় সৌন্দর্য নয়, সে চেয়েছে নিজের এক আলাদা জগৎ, যেখানে চাকা ঘুরবে তার নিয়ন্ত্রণে, গতিতে থাকবে তার স্বপ্নের ছাপ। আর সেই স্বপ্নে প্রাণ দিল জ্যাসপারের নিজেই। এক সকালে এলড্রা রাজ্যের সাদা সোনালি মার্বেলের সিংহাসন ঘরে সবাইকে চমকে দিয়ে জ্যাসপার ঘোষণা করল, আমি এলড্রা রাজ্যের রাজকীয় সম্পত্তি থেকে ৩৫ মিলিয়ন গোল্ড ক্রাউন, যা পৃথিবীতে ৫০০ মিলিয়ন ইউরোর সমান, বিনিয়োগ করেছি এথেরিয়ানের নিজের গাড়ির কোম্পানিতে। এর নাম হবে এথেরিয়ান ডায়নামিক্স, এবং এটি হবে এলড্রা রাজ্য ও পৃথিবীর মধ্যে প্রযুক্তিগত সেতুবন্ধন। পৃথিবী জানবে, স্বপ্ন জন্মায় আকাশে, কিন্তু বাস্তবতা গড়ে তোলে তারা, যারা সাহস করতে জানে। জ্যাসপার নিজে দাঁড়িয়ে একটি সোনার মুদ্রাঙ্কিত দলিল হাতে তুলে দিলেন এথেরিয়ানের দিকে। এথেরিয়ানের চোখে জল। সে মাথা নিচু করে বলল, তুমি শুধু আমার ভাই না, তুমি আমার প্রথম বিশ্বাস। আমি প্রমাণ করে দেখাবো তুমি ভুল করনি আমার পেছনে ইনভেস্টমেন্ট করে। সেই অর্থে এথেরিয়ান শুরু করে একটি স্বতন্ত্র টেক ফ্যাক্টরি তৈরির কাজ, যেখানে শুধু গাড়িই নয়, ভিন্ন গ্রহেও চলতে পারে এমন পরিবেশ বান্ধব যান, এআই যুক্ত সেফটি সিস্টেম, স্পেস টেক, মোটর, হাইপার লাইট সেন্সর প্রযুক্তি তৈরি করা হবে। কোম্পানির হেড অফিস থাকবে লন্ডনের শোরডিচে, আর বড় বড় শোরুম থাকবে দোহা, মিলান, সাংহাই এবং লস অ্যাঞ্জেলসে। এথেরিয়ান ডায়নামিক্স লঞ্চের ১ বছরের মধ্যেই ফিউচার মোবালিটি এক্সপোতে সে সেরা উদ্ভাবনী কোম্পানির খেতাব পাবে বলে ধারণা করা হয়। ২ মাস পূর্বেই পৃথিবীর বসন্তের শেষ ধাপ পৌঁছেছে। বেইজিংয়ের আকাশে হালকা গোলাপি আলো, সূর্য ডুবে গিয়েছে অনেক আগেই। আকাশের বুকে নরম আলো ছড়িয়ে আছে, আর আকাশে একটি নীরব নক্ষত্র যেন অপেক্ষা করছে কিছু ঘটবার। একেবারে সাদা একটি হুডি পরে বারান্দায় বসেছিল চুপচাপ। হাতে ধরা ছিল একটি ব্রাশ, পাশে স্কেচ প্যাডে কিছু আঁকার চেষ্টা করছিল, কিন্তু মনোযোগ বারবার হারিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে নরম পায়ের শব্দে লিওঝান এসে দাঁড়ালো ওর পাশে। ১ কাপ হট চকলেট এগিয়ে দিয়ে বলল, তুমি জানো, আমি চাই তুমি নিজের সৌন্দর্যের আলোটা পুরো পৃথিবীকে দেখাও। একুরা একটু অবাক হয়ে তাকালো। মানে? লিওঝান হাঁটু গেড়ে বসলো ওর সামনে, গভীর চোখে তাকিয়ে বলল, এই বছর মিসেস ইউনিভার্স কন্টেস্টে অংশ নাও।
তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, শুধু বাইরে থেকে না, তোমার শক্তি, তোমার সাহস, তোমার গল্প সবকিছু মিলিয়ে। একোয়ারা থেমে যায়, তার চোখে জল, গলায় নরম কাঁপন। আমি কি পারবো? আমি তো পৃথিবীতে এসব সম্পর্কে তেমন জানি না, আমার ধারণা নেই। লিও ঝান তার হাত ধরল, চুমু খেলো তার আঙুলে। তুমি পারবে, আমি আছি তোমার সাথে। প্রথম অডিশন থেকে শুরু করে রানওয়ের শেষ প্রান্ত পর্যন্ত থাকবে, তুমি শুধু হ্যাঁ বলো। এক মুহূর্ত চুপ। একোয়ারা মৃদু হাসলো। তাহলে কাল আমি অডিশনে যাব, তোমার জন্য, নিজের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। লিও ঝান তার কপালে একটি চুমু এঁকে দিল। সেই সন্ধ্যায় এক নতুন যাত্রা শুরু হলো, যেখানে সৌন্দর্য ছিল না শুধু রূপে, ছিল সাহসে, ছিল গল্পে, ভালোবাসার দীপ্তি আলোয়। বর্তমান 2 মাসের প্রস্তুতি শেষে অবশেষে সেই দিন এসেছে। মিস গ্লোবাল বিউটি ইউনিভার্স 2025। স্থান দুবাই ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। দেশ বিদেশের 45টি দেশের প্রতিনিধিত্বকারী নারীরা অংশ নিয়েছে এই মহাযজ্ঞে। লাল গলিচা, ক্যামেরার ঝলকানি, বিলাসবহুল সাজসজ্জা, আর তার মাঝে এক অনিন্দ্য সুন্দর ভিনদেশি জাতীয় চাইনিজ মুখ, লিও ঝান একোয়ারা। লিও ঝান হচ্ছে পদবীর নাম, আর লিও ঝানের নাম হচ্ছে ঝান আর পদবী লিউ। সে পরেছে এক রূপালী ও গোলাপি মিশ্রণের শাড়ির ডিজাইনের তৈরি গাউন, চুলে খোপা, গলায় সাদা মুক্তোর একটি চোকার, আর পেটে ছোট্টভাবে ফুটে থাকা একটি ওয়েস্ট চেইনের সৌন্দর্য, যেটা তাকে করেছে আরও অনন্য। প্রেজেন্টেশন রাউন্ডে একোয়ারা বলল, আমি একজন ডক্টরের ওয়াইফ, একজন চিত্রশিল্পী এবং একজন নারী যে বিশ্বাস করে নারীর সৌন্দর্য শুধু তার চেহারায় নয়, তার সাহসে, তার স্বপ্নেও। ট্যালেন্ট রাউন্ডে সে আঁকলো লাইভ স্টেজে একজন মায়ের মুখ, যেখানে ছিল এক চোখে জল, অন্য চোখে আলো। কোয়েশ্চেন রাউন্ডে এক বিচারক জিজ্ঞেস করলেন, তোমার জীবনের সবথেকে বড় অর্জন কি? একোয়ারা হেসে বলল, যে পুরুষটা আমাকে পৃথিবীর সামনে তুলে ধরেছে, সারা জীবন তার পাশে দাঁড়ানো আমার সবথেকে বড় অর্জন থাকবে। এইমাত্র শেষ হলো মিস ইউনিভার্স 2025-এর ফাইনাল রাউন্ড। বিশ্বের 72টি দেশের সুন্দরীদের মধ্যে বাছাই করা 10 জন চূড়ান্ত প্রতিযোগিনী দাঁড়িয়ে আছেন গ্লোবাল স্টেজের ঝলমলে আলোয়। তাদের মুখে আত্মবিশ্বাস, চোখে উচ্ছ্বাস, হৃদয়ে একটাই প্রার্থনা। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছে অনুষ্ঠান সঞ্চালক। তিনি এক হাতে ধরে আছেন সেই বহু আকাঙ্ক্ষিত ক্রিস্টাল ক্রাউন, যার শিরায় শিরায় জ্বলছে আন্তর্জাতিক গর্বের রশ্মি। অন্য হাতে তিনি ধরে আছেন সেই খাম, যেখানে লেখা আছে বিশ্বের সবচেয়ে সুন্দর, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী বিবাহিত নারীর নাম। শেষমেশ যখন ফলাফল ঘোষণা করা হলো, মিস গ্লোবাল বিউটি ইউনিভার্স 2025 গোস টু, এক মুহূর্তের জন্য নিঃশ্বাস থেমে যায়। মিস একোয়ারা লিও ঝান ফ্রম চায়না। পুরো অডিটোরিয়ামে আসে করতালির ঝড়। মঞ্চে মুহূর্তেই বাজতে শুরু করলো আতশবাজির শব্দ। আকাশ জুড়ে ছড়িয়ে পড়লো রঙিন কনফেটি। সামনের সারির ভিআইপি আসনে বসে থাকা লিও ঝান উঠে দাঁড়িয়ে গেল এক লাফে, মুখে গর্বের হাসি। একোয়ারা চোখে জল নিয়ে 2 হাত চেপে ধরল বুকে। তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হলো। তার পরিচয় এখন শুধু লিও ঝানের স্ত্রী নয়, দ্য ফেস অব আর্থি, গ্রেস অ্যান্ড পাওয়ার, একোয়ারা লিউ। ফটোগ্রাফার ক্যামেরার ফ্ল্যাশে চারিদিকে আলোকিত করে তুলল। একোয়ারা মঞ্চ থেকে নেমে আসার পর সে ঝাঁপিয়ে পড়ে তার বুকের মধ্যে। আমি পারলাম ঝান, শুধু তোমার জন্য। ভেনাসের আকাশ আজ যেন বিশেষ কোনো আলোয় ভাসছে। ফ্লোরাস রাজ্যের প্রতিটি প্রাসাদ, রাস্তা, ফুলের বাগান, সবকিছু সাজানো হয়েছে রঙিন পতাকা, হালকা নীল সিল্কের ফিতা আর হাজার হাজার জলজলে ফুল দিয়ে। বাতাসে ভেসে বেড়াচ্ছে জুঁই আর গোলাপের মৃদু গন্ধ। আজ যে এক বিশেষ দিন। রাজকুমারী অ্যালিসা, যার জীবন এতদিন ছিল অনিশ্চয়তা, ব্যথায় ভরা, আজ তার জন্য ঠিক হয়েছে নতুন জীবন সঙ্গী। ড্রাগনদের চিকিৎসক, বিজ্ঞান গবেষক, মানবজাতি ও ড্রাগনের মাঝে সেতুবন্ধনকারী ডক্টর অগনিস আজ তার জীবনসাথী হিসেবে নির্ধারিত। অ্যালিসার স্বাস্থ্য কিছুটা ভালো হয়েছে, হাঁটতে পারে এখন, মাঝে মাঝে হাসেও, তবে শরীর পুরোপুরি সেরে ওঠেনি। তবুও রাজ্যের সবাই তাকে দেখে যেন নতুন করে আশা খুঁজে পায়। ফ্লোরাস রাজপ্রাসাদের সোনালী হলঘরে আজ ছিল সেই ঘোষণা। রাজা জারেন নিজ হাতে তার কন্যা অ্যালিসার হাত রাখেন অগনিসের হাতে। রাজবংশের নিয়ম অনুযায়ী প্রথমে জলের ফুল দিয়ে আশীর্বাদ, তারপর অলঙ্কারে মোড়া হস্তবন্ধন। ডক্টর অগনিস মাথা নিচু করে বললেন,
আমি তাকে শুধু স্ত্রী হিসেবে নয়, একজন যোদ্ধা নারী হিসেবে সম্মান করব। সিলভা, অ্যালিসার ছোট বোন, সবকিছুর মাঝে চোখে জল আর হাসি নিয়ে একসাথে ছুটে এলো বড় বোনের পাশে। সে আজ এলড্রা রাজ্য থেকে সরাসরি এসেছে ফ্লোরাস রাজ্যে। বড় বোনের বিয়ের আয়োজন শুরু হয়েছে বলেই তার পরনে ছিল গোলাপি রেশমি গাউন, চুলে সাদা ফুলের মালা। হলঘরের একপাশে দাঁড়িয়ে থাকা অতিথিরা করতালি দিয়ে উৎসবের ঘোষণা করল। মধুর বাঁশির সুর বেজে উঠল দূরের ঝর্ণার পাশ থেকে, আর অ্যালিসার ঠোঁটে ফুটে উঠল এক দীর্ঘদিন পরের শান্তির হাসি। এদিকে এলড্রা রাজ্যের আকাশ আজ যেন কিছুটা গাঢ় রঙের। নরম বাতাস বইছে রাজপ্রাসাদের জানালার পর্দা ছুঁয়ে। আকাশ জুড়ে ঘন সাদা মেঘ, ঠিক যেমনটা হয় কোনো বিশেষ আগমনের পূর্বে। ফিওনা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, এক হাত বয়ে অন্য হাত বেবির ছোট্ট নড়াচড়া অনুভব করছে। পেট এখন বেশ বড়। চারপাশের সবাই আদর করে বলে রাজপরিবারের ভবিষ্যৎ ঠিক যেন তার মায়ের মতোই শান্ত। কিন্তু গত কয়েকদিন ধরে ফিওনার শরীর কিছুটা দুর্বল। হাঁটতে গেলে ক্লান্ত লাগে, মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়। রাজকীয় চিকিৎসক এসে বলেছে এই সময়টা খুবই সাবধানে থাকতে হবে। 5 মাস হয়ে গিয়ে 6 মাসে পড়েছে। বেবি এখন আর 6 মাসেই ডেলিভারি হবে। আর মাত্র 1 মাস, তারপরে রাজ্যে নতুন আলো আসবে। এই অবস্থায় তার পাশে ছায়ার মতো রয়েছে জেসপার, কিন্তু তার সামনেই ছিল এক বিশাল ব্যবসায়িক প্রজেক্ট, জ্যাক্সা হাইড্রোকোর নামের একটি শক্তি নির্ভর প্রযুক্তি যা ভেনাস আর পৃথিবীর মাঝে শক্তি স্থানান্তরের নতুন যুগ আনতে পারত। মোট বিনিয়োগ 1 বিলিয়ন ভেনাসীয় ক্রেডিট। তবুও জ্যাসপার বিন্দুমাত্র দ্বিধা করেনি, প্রজেক্ট ক্যান্সেল করলো এক ঝটকায়। পরামর্শকরা মাথায় হাত দিল, তথাপি সে ফিওনার পাশে দাঁড়িয়ে বলল, আমি হয়তো 1 বিলিয়ন হারালাম, কিন্তু আমি এই অবস্থায় ফিওনার থেকে 1 সেকেন্ডও দূরে থাকতে পারবো না। যদি ফিওনার বা আমার সন্তানের কিছু হয়ে যায়, সেই ক্ষতির কোনো মূল্য নেই। বিজনেস ফিরবে, কিন্তু সময় না। ফিওনার চোখ দুটো ভিজে উঠল। সে মৃদু স্বরে বলল, তুমি আমার ভালোবাসা নাও, শুধু তুমি আমার প্রাচীর, প্রিন্স। জ্যাসপার ফিওনার পেটে হাত রেখে বলল, আমি একজন প্রিন্স, কিন্তু তোমার গর্ভে যে আসছে সে আমার সম্পূর্ণ ভেনাস। পৃথিবী, স্থান লন্ডন, বিবিসি ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স। অ্যাকোয়ারা মুকুট জয়ের ঠিক 3 দিন পর সাদা মার্বেলের ডেস্কের পাশে বসে আছে অ্যাকোয়ারা। পরনে সাদা রঙের হালকা সিল্কের গাউন, মুখে সেই শান্ত অথচ দৃঢ় আত্মবিশ্বাসের ছায়া। সঞ্চালিকা প্রশ্ন করলেন, আপনি তো এখন পুরো পৃথিবীর আইকন, মিসেস ইউনিভার্স, কিন্তু আপনি কিভাবে এই টাইটেল নিলেন? আপনি কি করতে চান এটা দিয়ে? অ্যাকোয়ারা এক মুহূর্ত চুপ করে বলল, আমি বিশ্বাস করি সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, এটি একটি দায়িত্ব। এই মুকুট আমাকে সেই শক্তি দিয়েছে যেন আমি কথা বলতে পারি সেই সব নারীদের হয়ে যারা এখনও নিঃশব্দে অনেক কিছু সহ্য করছে। আমি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম বানাতে চাই, প্রজেক্ট লিউ অ্যাকো, যেখানে হবে নারীদের আত্মনির্ভরতা, সেলফ ডিফেন্স এবং শিক্ষার জন্য। মিডিয়ার ফ্ল্যাশ আবারও আলো ছড়ালো। অ্যাকোয়ারা হাসল, কিন্তু তার চোখে এবার এক দৃঢ় সিদ্ধান্তের জ্যোতি। 1 মাসের মধ্যে অ্যাকোয়ারা প্রতিষ্ঠা করবে লিও অ্যাকো ফাউন্ডেশন। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে গরিব নারী এবং মায়েদের জন্য প্রি ম্যাটারনিটি কেয়ার এবং টিনেজদের জন্য স্কলারশিপ, নির্যাতিত নারীদের জন্য রয়েছে হেল্পলাইন ও রিকভারি সেন্টার, সেলফ ডিফেন্স ট্রেনিং। পুরো চীনে ছড়িয়ে দেওয়া হবে অ্যাকোয়ারার মডেল অনুযায়ী। প্রথম সেন্টারটি উদ্বোধন হবে বেইজিংয়ে এবং প্রধান অতিথি হবে লিওঝান নিজেই। কারণ এই স্বপ্নটা অ্যাকোয়ারার জন্মেছিল তার ভালোবাসার থেকেই। প্রেস কনফারেন্সে এক সাংবাদিক বলল, এই যাত্রায় আপনার সবথেকে বড় শক্তি কে ছিল? অ্যাকোয়ারা একবার পাশে থাকা লিওঝানের হাত চেপে ধরল। একজন মানুষ যে আমার সৌন্দর্য দেখার আগে আমার সাহস দেখেছে, আমার দুর্বলতা জানার পরেও আমার পাশে থেকেছে। এমন একজন হাজবেন্ড থাকলে একজন নারী শুধু রানী নয়, পুরো রাজ্য গড়ে তুলতে পারে। বর্ণাঢ্য আলো আর আনন্দের গ্লানিতে একটু আগের শান্তি যেন ভেঙে পড়ল হঠাৎ। এলড্রা রাজ্যের রাজপ্রাসাদ, জ্যাসপারের ব্যক্তিগত কক্ষ। রাত গভীর, যখন রাজকীয় উপদেষ্টা মিটিং শেষ হতে চলেছে। হঠাৎ রাজপ্রাসাদের সিকিউরিটি রুম থেকে একটা জরুরি বার্তা আসে।
একটি খবর যা শুনে জ্যাসপারের গলা অবাক হয়ে যায়, মাথায় যেন বজ্রপাত ঘটে। ভেনাসের 3 রাজ্য এলড্রা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জ্যাসপার ধাক্কা খেয়ে দাঁড়ায়, তার চোখে আকাশের মতো কালো অন্ধকার। অন্ধকার রাতের মাঝে এলড্রা রাজ্যের প্রাসাদের বায়ু পরিবর্তন হলো হঠাৎ। কাল অবধি যেই শান্তি ছিল, আজ সেই শান্তি ভেঙে ঝড়ের মতো ছাপিয়ে পড়ল। এলড্রা রাজ্যের শান্তি ঝঞ্ঝাটের মুখে পড়ল। পাশের 3 রাজ্য যুদ্ধ ঘোষণা করল, আর যুদ্ধের জোরালো প্রস্তুতি শুরু হলো। তাদের একজন রহস্যময় নতুন রাজকুমার আছে, যার নাম কেউ জানে না, শুধু রাজ্যের লোকেরা তাকে অর্কন নামে ডাকে। জ্যাসপার আর ড্রাকোনিস এই নাম শুনে অবাক হলেও তারা জানে এই অর্কন এক অত্যন্ত শক্তিশালী ও বিচক্ষণ রাজকুমার হবে। যুদ্ধের ময়দানে তার আসল পরিচয় প্রকাশ পাবে। জ্যাসপার দ্রুত ড্রাকোনিসকে জানালো, ড্রাকোনিস, আমাদের শক্তি আর কৌশল সব ঠিকঠাক রাখতে হবে। ড্রাকোনিস বললেন, এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, ইতিহাসেরও হবে সাক্ষী। আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের যুদ্ধ ঘোষণা যেন জ্যাসপারের হৃদয়ে বজ্রপাত নামিয়ে আনলো। তার চিন্তা প্রথমে গিয়ে ঠেকল ফিওনার ওপরে। 6 মাসের অন্তঃসত্ত্বা ফিওনাকে এই ভেনাসে রেখে যুদ্ধের ঝুঁকি নেওয়ার মোটেই নিরাপদ নয়। তাই এক মুহূর্ত দেরি না করে সে সিদ্ধান্ত নিল ফিওনাকে নিরাপদে পৃথিবীর মাউন্টেন গ্লাস হাউসে পাঠিয়ে দিতে হবে। সে তৎক্ষণাৎ এলড্রা রাজ্যের সবথেকে দক্ষ প্রযুক্তিবিদ ও শিপ নির্মাতা আর সায়েন্টিস্টদের ডেকে পাঠালো। ফিওনাকে পৃথিবীতে পাঠাতে হবে। 2 দিন সময় আছে তোমাদের হাতে। এমন একটা স্পেসশিপ চাই যা সাইলেন্ট ও অদৃশ্য রুটে চলে, যাতে শত্রুপক্ষ বুঝতেও না পারে কোথায় যাচ্ছে। সায়েন্টিস্টরা রাজকীয় আদেশে কাজ শুরু করলো। মাত্র 2 দিনের মাথায় তৈরি হলো এক সোনালি আলোর মতো ঝলমলে কিন্তু গোপন স্পেসশিপ, যার গন্তব্য হবে পৃথিবীর মাউন্টেন গ্লাস হাউস। জ্যাসপার ফিওনাকে কিছুই জানালো না। সে শুধু বলল, তোমার শরীর আর বাচ্চাটার জন্য একটু বিশ্রাম দরকার, তাই একটা শান্ত পরিবেশে পাঠাচ্ছি তোমাকে কয়েকদিনের জন্য। আমি এখানেই থাকবো, কিছু রাজনৈতিক কাজ আছে, চিন্তা করো না। ভেনাসের সন্ধ্যা। ফিওনার চোখে চোখ রাখতেই জ্যাসপারের গলায় হঠাৎ এক অচেনা কাঁপুনি। তাকে আজ পাঠাতে হবে পৃথিবীতে। তুমি আমাকে হঠাৎ এত দূরে কেন পাঠাচ্ছ প্রিন্স? ফিওনার কণ্ঠে কাঁপা কাঁপা সন্দেহ। 6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু মনটাও যেন ভীষণ অস্থির। আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কোন বিপদ আসছে প্রিন্স। সে ধীরে ধীরে জ্যাসপারের হাতে হাত রাখে। আমি তোমার চোখে যে ভয় দেখছি, জ্যাসপার শান্ত কণ্ঠে বলে, তুমি এখন একজন মা ফিওনা। তোমার শরীরের প্রতিটি স্নায়ু এখন আরেকটা প্রাণের সঙ্গে জড়িয়ে। তোমাকে পৃথিবীর শান্ত জায়গায় পাঠানোর একমাত্র সিদ্ধান্ত। রাজনীতি তোমার জায়গা না। ফিওনা আজ করতে পারে কিছু একটা লুকানো আছে। তবু জ্যাসপার যখন তার কানের কাছে ফিসফিস করে বলল, এই শিশু আমার হৃদয়ের অংশ, তাকে নিরাপদে রাখতে আমি আমার সমস্ত রাজ্য হারাতেও রাজি। জ্যাসপার পুনরায় বলল, তোমার নিরাপত্তা আর স্বস্তির জন্য সিলভাকে তোমার সাথে পাঠানো হচ্ছে। যতদিন তুমি পৃথিবীতে থাকবে সে তোমার ছায়া হয়ে থাকবে। ভেনাসের এলড্রা প্রাসাদের চত্বরে রাত, চারিদিকে নিস্তব্ধ, একমাত্র হৃদয়ের শব্দ বাজছে। ফিওনা থেমে দাঁড়িয়ে আছে জ্যাসপারের সামনে, তার চোখে জল ভরা, ঠোঁট কাঁপছে। আমি তোমার সাথে থাকি না, প্লিজ প্রিন্স, আমাকে একা রেখো না। তার কণ্ঠ যেন ভাঙা বাঁশির মতো কেঁপে কেঁপে উঠছে। জ্যাসপার কিছুই বলে না, শুধু ফিওনার কাঁধে 2 হাত রেখে তাকিয়ে থাকে তার চোখের গভীরে। সে যেন নিজের ভেতরে ঝড় চেপে রাখছে। কিন্তু ফিওনা হঠাৎ 2 হাতে জড়িয়ে ধরে তাকে। তুমি যতবার আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, ততবার আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আর পারবো না প্রিন্স, এবার হারালে আমি সত্যি মরে যাব। তখন জ্যাসপার ধীরে ধীরে তার হাত ধরে ফিওনার কাঁপা কাঁপা হাতের উল্টো পিঠে একটা দীর্ঘ চুমু খায়, তারপর কপালে, তারপর চোখের কোণে। জ্যাসপার এক নিঃশ্বাসে বলে ওঠে, তুমি আমাকে আর কখনোই হারাবে না হামিংবার্ড। আমি কাউকে তোমাকে আমার থেকে আলাদা করতে দেব না। আমার মৃত্যু ছাড়া কেউ পারবে না তোমাকে আমার থেকে আলাদা করতে, কেউ না। ফিওনার চোখ তখন কেবল কান্নায় ঝাপসা। সে আঁকড়ে ধরে আছে জ্যাসপারের গলা। হঠাৎ জ্যাসপার একবার চোখ বন্ধ করে। তার হৃদয়ে প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু সেই যন্ত্রণার মাঝেই সে সিলভাকে চোখে ইশারা করে। সিলভা এগিয়ে আসে। না না প্রিন্স, প্লিজ। ফিওনা আকুতি করে, কিন্তু এবার আর নয়। সিলভা তাকে ধীরে ধীরে নিয়ে যায়। ফিওনা একবার পেছনে ফিরে চিৎকার করে, প্রিন্স। জ্যাসপার তখন ছুটে আসে শিপের দরজার দিকে, তাকে একবার শক্ত করে জড়িয়ে ধরে।
তার ঠোঁট ফিওনার কানের কাছে। যতক্ষণ আমি বেঁচে আছি তুমি নিরাপত্তায় থাকবে। আমি কথা দিচ্ছি ফিরে আসবো তোমাকে নিতে, ফিরে আসবো তোমার আর আমাদের সন্তানের কাছে। তারপর সে নিজের হাতে ফিওনাকে স্পেসশিপের সিটে বসিয়ে দেয়। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শিপটি আকাশে ছুঁয়ে ফেলে। তার গা বেয়ে গ্লাসের মতো চিকচিক করা ধাতব পৃষ্ঠ ভেনাসের আলোয় পড়ে এক স্বর্গীয় দীপ্তি ছড়িয়ে পড়ে। জাসপার এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরে, শূন্যে ভেসে যাওয়া সেই যানটির পেছনে তাকিয়ে আছে এমনভাবে যেন তার হৃদয়টা ফিওনার সাথে উঠে যাচ্ছে ক্রমশ দূরে। ঠিক তখনই তার ভেতরটা দপ করে ওঠে। চোখের সামনে হঠাৎ যেন স্পষ্ট হয়ে ওঠে সেই দিনটা। লুনার দ্বীপের হেলিকপ্টার, একই রকম বিদায়, একই রকম কষ্টের আঁচ, আর সেই একই মেয়েটি ফিওনা। সেদিনও তাকে পাঠিয়ে দিতে হয়েছিল। সেদিনও সে নিজের মন ভেঙে বলেছিল তুমি নিরাপদে থাকবে, কিন্তু নিরাপত্তা শুধু শরীরে হয় না, হৃদয়ে নয়। আজকের দৃশ্যটা সেই পুরনো ব্যথাকে নতুন করে ছুঁয়ে গেল। তার হৃদয়ের চাপা এক দীর্ঘশ্বাস। জাসপার কণ্ঠে উঠে এলো এক চাপা ফিসফিস। আমার থেকে বারবার তোমাকে দূরে পাঠাতে কেন হয় হামিংবার্ড? কতবার আর নিজেকে ভাঙবো? আকাশের দিকে তাকিয়ে আর একবার চোখ তুলে থাকে জাসপার। তার চোখে তখন যুদ্ধের জয় করার আগুন, আর হৃদয় একটি নাম ফিওনা। ড্রাকোনিস রাজপ্রাসাদের সিংহঘরে দাঁড়িয়ে আছেন। দূর থেকে যুদ্ধের ঘোষণার সংবাদ পৌঁছেছে। চারিদিকে অস্থিরতা, সেনারা প্রস্তুত হচ্ছে। রাজ্যের আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে সংকেতবাহী লাল পতাকা। ড্রাকোনিস গম্ভীর কণ্ঠে আদেশ দেন, গোটা এলড্রা রাজ্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক। আর জাসপার, তোমার এই যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নেই। তুমি পৃথিবীতে চলে যাও। জাসপার থমকে যায়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ড্রাকোনিস? তার চোখে বিস্ময় আর বিদ্রোহ। রাজকুমার ছাড়া যুদ্ধের ময়দান? আপনি কি চান? রাজ্যের যোদ্ধারা আপনার প্রিন্সকে পেছনে রেখে লড়বে? ড্রাকোনিস উঠে দাঁড়ান। তার গলায় কষ্ট, কিন্তু সিদ্ধান্ত কঠিন। তোমার আগুন নিক্ষেপ করার ক্ষমতা হারিয়ে ফেলেছো মাই সান। একজন ড্রাগন যুদ্ধ করে অস্ত্র দিয়ে না, আগুন দিয়ে, আর তোমার সেই শক্তি নেই। তুমি এই যুদ্ধে বিজয় আনতে পারবে না। জাসপার দুপা এগিয়ে আসে। তার গলায় উঠে আসে গর্জনের মতো এক সাহসিক কণ্ঠ। ভুলে যাচ্ছেন ড্রাকোনিস, আমি শুধু একজন ড্রাগন নই, আমি গোটা ভেনাসের প্রিন্স। আমার রক্তে আছে দুইটা সত্তা, একটি আগুনের মতো নির্ভীক, আরেকটা শতবর্ষ পুরানো প্রাচীন রাজকুমারের আত্মা থেরন। আমার প্রয়োজন নেই আগুনের, যুদ্ধের জন্য আমার আত্মবিশ্বাসই যথেষ্ট। আর যদি সেটা না হয় তাহলে যুদ্ধের ময়দানে প্রাণ দেব বীরের মতো, কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাব না। ড্রাকোনিস পুনরায় বললেন, বুঝতে চেষ্টা করো, তোমার আগুন ছড়ার ক্ষমতা হারিয়ে গিয়েছে। তাই এই যুদ্ধে তোমার থাকা উচিত নয়। শুধুমাত্র আত্মবিশ্বাস নয়, ক্ষমতার প্রয়োজন হয় যুদ্ধে। তখন রাজদরবার নিস্তব্ধ হয়ে যায়। জাসপারের বুকের ভেতরে গর্জে ওঠে আগ্নেয় এক অভিমান। সে ধীরে ধীরে এগিয়ে আসে রাজসিংহাসনের সামনে। তার চোখ দুটো যেন জ্বলছে। আপনি ভুলে যাচ্ছেন 22 বছর আগে এই যুদ্ধের ময়দানে আমার মা প্রাণ হারিয়েছিল। চারপাশের বাতাস ভারী হয়ে যায়। ড্রাকোনিসের মুখ গম্ভীর। তার চোখের কোণে চেপে থাকা পুরনো স্মৃতি খেলে যায়। জাসপার থেমে থাকে না। আমি সেই মায়ের সন্তান যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন সম্মানের জন্য। আর আজ আপনি বলছেন একটা সামান্য ক্ষমতা না থাকায় আমি পিছিয়ে থাকব? তার কণ্ঠ কঠিন হয়ে ওঠে। আমার শরীরে একজন রাজার রক্ত বয়ে চলছে, আর রাজার রক্ত কখনো ভয় পায় না। যদি আমার শরীর থেকে আগুন না জ্বলে তাহলে আমার চোখে আগুন জ্বলছে। আমার ইচ্ছায় বজ্র নেমে আসবে। সে এক পা এগিয়ে যায়। আমি জাসপার অরিজিন, ভেনাসের প্রিন্স, আর আমি এই যুদ্ধ থেকে পিছু হটব না। জিতব অথবা বীরের মতো মরব। ড্রাকোনিস কিছুক্ষণ চুপ করে থাকেন। তার চোখে এবার আর কোনো দ্বিধা নেই। তিনি জানেন এই মুহূর্তে তার পুত্র একজন সত্যিকারের যোদ্ধা হয়ে উঠেছে। আরও 2 দিন পার হয়ে গিয়েছে। ভেনাসের আকাশে গুঞ্জন, উত্তেজনা আর রাজনৈতিক গরম বাতাস বইছে। আজ এলড্রা প্রাসাদের থেকে এক দূত এসেছে। হাতে সোনালি খামে লেখা 3টি সিলমোহর। তিল রাজ্য, জার্মেন রাজ্য আর সেইরন রাজ্য। ড্রাকোনিস সিংহাসনের সামনে চিঠি খুলে পড়তে শুরু করলেন। সম্মানিত রাজা ড্রাকোনিস, আমরা 3 রাজ্য একত্রে সিদ্ধান্তে পৌঁছেছি যে আপনি এবং আপনার পুত্র জাসপার বহুদিন ধরে যথাযথভাবে রাজ্যের দায়িত্ব পালন করছেন না। এলড্রা রাজ্যের মাটি, সম্পদ এবং শাসন আমরা ভাগ করে নিতে ইচ্ছুক। আপনি যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে 3 রাজ্যের সম্মিলিত বাহিনী এলড্রা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।
যুদ্ধের স্থান ভেনাসের মধ্যবর্তী ভেরান শূন্যভূমি। তারিখ 2 দিন পরে। সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। যুদ্ধের শেষ সন্ধ্যায় সবাই নিজের নিজের রাজ্যে ফিরে যাবে। পরের দিন আবার যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ চলবে যতক্ষণ না কোনো এক পক্ষ হেরে যায় বা আত্মসমর্পণ করে। প্রাসাদ নিস্তব্ধ, বাতাসে যেন আগুন। ড্রাকনিস চিঠিটা হাত থেকে নামিয়ে বললেন, 3 রাজ্যের সম্মিলিত শক্তি। এবার বুঝতে পারছি এদের পেছনে কে আছে। জ্যাসপার দাঁড়িয়েছিল পাশেই, আগুনের ঝিলিক চোখে। তারা বলছিল আমরা দায়িত্ব পালন করিনি। তাহলে এবার যুদ্ধের ময়দানে বুঝিয়ে দিতে হবে কে প্রকৃত শাসক। ড্রাকনিস ধীরে ধীরে বলে ওঠেন, সতর্ক থাকো জ্যাসপার, এই যুদ্ধ শুধুমাত্র তরবারির নয়, এটা রাজনীতি, প্রতিহিংসা আর গোপন ইতিহাসের। তুমি যখন যুদ্ধ করবে মনে রেখো প্রতিটা পদক্ষেপে তোমার মায়ের রক্ত ঝরছিল। এবারে যদি তুমি হেরে যাও তাহলে শুধু এলডা রাজ্য নয়, গোটা ভেনাস ধ্বংস হবে।